রাইজিং স্টার্স এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশ যেভাবে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে, ম্যাচটাকে আপনি দেখেছেন। যদি দেখে থাকেন আপনি ভাগ্যবান, যদি না দেখে থাকেন এবং ক্রিকেট ভক্ত আপনি ভাই মিস করছেন, সিরিয়াসলি বিরাট মিস করছেন। এরকম ম্যাচ হয় না বলবো না, খুব কম হয়। আপনি একবার চিন্তা করেন, খেলা সুপার ওভারে গেছে, ভারত 0 রানে অল আউট হয়েছে, 0 রানে লিটারেলি অল আউট হয়েছে, এবং ওই 1 রান করতে গিয়া বাংলাদেশ 0 রানে ফার্স্ট উইকেট হারাইছে। ম্যাচ জিতছে একটা ওয়াইড বলে বাংলাদেশ। কি পরিমাণ এক্সাইটমেন্ট পুরো ম্যাচে ছিল, আপনি না দেখলে বুঝতেই পারবেন না। আর যারা দেখেছেন তারা প্রতিটা পরতে পরতে রোমাঞ্চ অনুভব করেছেন। আমি যা বলবো আমার কথার সঙ্গে তার প্রত্যেকবারে ওই ছবিগুলো, খেলার ওই অংশগুলো একদম চোখের সামনে ভেসে উঠবে। কংগ্রেচুলেশন বাংলাদেশ এ টিম। 2019 সালের পরে আবারও রাইজিং স্টার্স এশিয়া কাপ বা এশিয়া কাপ এই দলের টুর্নামেন্ট যাই বলেন না কেন, এক সময় এক নাম হয়, সেটা ফাইনালে ওঠার জন্য। ভাই হোয়াট এ ম্যাচ। শুরু থেকে শুরু করি। বাংলাদেশ আগে ব্যাট করেছে, পাওয়ার প্লেতে 49 রান তুলেছে, বেশ ভালো ব্যাট করেছে। বাংলাদেশের ব্যাটিং যদি আপনি হিসাব করেন 2টা ফিসে, পাওয়ার প্লে, মিডল ওভার এবং শেষ 2 ওভার। ইন্টারেস্টিংলি হাবিবুর রহমান সোহান এই ম্যাচটাতে বেশ ভালো ব্যাট করেছেন। ফার্স্টে তুমি 100 দিয়ে শুরু করেছিলেন, মাঝখানে দুটো ব্যাট গেছে, একটা ম্যাচ তো খুব বাজে ব্যাট করেছেন আফগানিস্তান ইনিংসটা। এই ম্যাচে 46 বলে তিনি যে 59 রান ইনিংসটা খেলেছেন, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি গুড ইনিংস। বাংলাদেশ টিমের এক পর্যায়ে রান ছিল 2 উইকেটে 107, 13 ওভার 4 বলে সম্ভবত। এই যে 13 ওভার 4 বল থেকে 18 ওভার পর্যন্ত একটা স্প্যান, মোটামুটি 5 ওভারের মতো। এই সময়ে বাংলাদেশ মোটে 36 রান তুলেছে, 4 উইকেট খুঁয়েছে। কোন বিবেচনাতে আবু হায়দার রনিদের 5 নম্বরে কিংবা মাইদুল ইসলাম অঙ্কনকে 7 নম্বরে ব্যাটিং করতে পারানো হয়েছে। সেমিফাইনালের মতো বিগ ম্যাচে এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি নেওয়া উচিত হয়েছে কিনা এটা নিয়ে আমি বলবো না ভুল হয়েছে, কিন্তু এটা নিয়ে আলোচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে। ম্যাচটা ঘুরে গেছে বা বদলে গেছে শেষ 2 ওভারে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। কোথায়? মেহরাব হোসেন অহিন অফ স্পিনার 19তম ওভারে 28 রান নিয়েছেন, 4টা ছক্কা এবং একটা 4 এর মধ্যে। শেষ ওভারে বাংলাদেশ 22 রান তুলেছে এবং ইয়াসির রাব্বিকেও একটা ক্রেডিট দিতে হয়, তিনি 8 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, কত 9 বলে বোধহয় 26-25 এরকম রান করেছেন। শেষ 2 ওভারে বাংলাদেশ 6টা 6 মেরেছে, 3টা 4 মেরেছে, এবং এই যে লাস্ট 2 ওভারে 50 তুলেছে বাংলাদেশ, তাতেই বাংলাদেশের রান 194 পর্যন্ত গিয়েছে, অনেক রান। বাংলাদেশ স্টার্টটা ভালো করেছে না, ভালো করেনি। বাংলাদেশের প্রথম ওভার রিপন মন্ডল, টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার, তিনি 19 রান দিলেন। সূর্যবংশী যিনি 200-250 উপর স্ট্রাইক রেটে ব্যাট করেন, একই অবস্থা। টানা 3 ওভার, প্রথম দ্বিতীয় তৃতীয় 2টো করে ছক্কা হয়েছে। 3 ওভারে ভারতের রান 49, 3 ওভার 1 বলে 19 বলে ভারত 50 করেছে। আব্দুল গাফফার সাকলাইন এসে যখন উইকেটটা তুললেন সূর্যবংশী, তখন বাংলাদেশ পায়ের নিচে মাটি পেল। ঠিক একইভাবে আবু হায়দার রনি একটা উইকেট তুললেন, বাংলাদেশ মোটামুটি একটা জায়গা পেল। রাকিবুল যখন প্রিয়াংশকে আউট করলেন, তখন মোটামুটি বাংলাদেশ একটা ভালো জায়গাতে ছিল। কিন্তু এই ম্যাচটাতে যে সমস্যাটা হয়েছে, বাংলাদেশ গোটাচারে ক্যাচ মিস করেছে, এবং গোটাচারে ক্যাচ মিসের যে পর্যায়গুলো ছিল আপনি যদি না দেখে থাকেন আপনি হতবাক হয়ে যাবেন। জাস্ট একটা উদাহরণ আমি দেই। অধিনায়ক আকবর আলী তো আমরা খুব হাইলি রেট করি, অধিনায়ক হিসেবে, ক্রিকেট থিঙ্কার হিসেবে, ক্রিকেটার হিসেবে, সবকিছু। লাস্ট ওভারে গিয়ে যখন এমন একটা সিচুয়েশন, ক্যাচ ধরলে বাংলাদেশের জয় মোটামুটি নিশ্চিত, ইজি ক্যাচ আকবর আলী ফেলে দিছে, ইজি ক্যাচ। তারপর বাদ দেন, 3 বলে রান দরকার ছিল ভারতের 8, শেষ 3 বলে 8 রান। লাস্ট ওভারে, আগের ওভারে 19তম ওভারে যখন রিপন মন্ডল বোলিং এ এলেন, তখন দরকার হচ্ছে 12 বলে 21 রান। রিপন মন্ডল টানা 6টা ইয়র্কার করে ওই ওভারে 1 উইকেট সহ 5 রান দিচ্ছেন। তাহলে লাস্ট ওভারে 16 দুর্দান্ত বল করছে রিপন মন্ডল, মানে 19তম ওভারটা রেগুলার টাইমের। রাকিবুল যখন বোলিং এ এলেন, তখন একটা পর্যায়ে গিয়ে তিনি দ্বিতীয় এবং তৃতীয় বলে 6-4 হজম করলেন। তারপর আবার এমন একটা সিচুয়েশন হলো যে উইকেট নেওয়ার পরে যে 3 বলে 8 রান দরকার। জিশান আলম, যিনি অ্যাকচুয়ালি মোটামুটি ভালো ফিল্ডার, ভাই ইজি ক্যাচ এরকম করলো, লং অফে সম্ভবত, লং অফে লং আমার মনেও নাই এক্স্যাক্টলি, হাতে বল পড়লো, ক্যাচ মিস, বল ছুট, ওটা যদি সামনে পড়তে 1 রান হয়, হাতে লেগে ছুটে গিয়ে পেছনে গিয়ে বাউন্ডারি 4। তারপর লাস্ট বলে 4 রান দরকার, 1 রান। যে শটটা ব্যাটসম্যান খেললেন লাস্ট বলে, ওটা জাস্ট 1 রান হয়, বাউন্ডারি দিয়ে গেল, বাউন্ডারি প্লেয়ার থ্রো করলো আকবরের কাছে, আকবর উইকেট কিপার, তিনি জাস্ট বলটা দেখে যদি মানে হাতে রেখে দেন, তা তো 2 রান হয়, বাংলাদেশ 1 রানে যেতে। আকবর স্ট্যাম্পে লাগাইতে গেছে, যেটা লাগানোর কোনো মানে হয় না। ওই যে প্যানিক করা, ক্রুশাল ক্রাঞ্চ মোমেন্টে কোনো কিছু চিন্তা করতে না পারা। আপনি চিন্তা করেন আপনার দরকার জয়ের জন্য কত 4 রান, যে শট খেলাইছে 1 রান হবে, লং অনে বল গেছে, লং অনের ফিল্ডার ফিল্ডিং করে বল পাঠাইছে, আকবর স্ট্রাইকিং ইন্ডের উইকেট কিপার, সে বল ধরে হাতে রাখলেই ভাই বাংলাদেশ ম্যাচ জেতে, 1 রানে ম্যাচ জেতে। সে করছে কি স্ট্যাম্পে লাগাইতে গেছে।
এবং বল চলে গেছে, কোনো ব্যাকআপ কেউ ছিল না। ইন্ডিয়া আবার দৌড়ে 1 নিছে, 3 রান ম্যাচটাই। আসলো সুপার ওভার, রিপন মন্ডল সাবলাইম ফার্স্ট বলে উইকেট, দ্বিতীয় ওভারে আরেকটা উইকেট তুলছে, অর্থাৎ ভারত 0 রানে অল আউট। ইয়াসির আলী রাব্বি, ভারতের যে কি সুয়েশ, খুব ভালো বল করছিল সে, ইনফ্যাক্ট 20 ওভারে লেগ স্পিনার ফার্স্ট বলটা গুগলি করলে ইয়াসির আলী বুঝলো যে নাকি এটা গুগলি, উঠায় মারতে গেছে, লং অন আউট, 0 রানে ফার্স্ট উইকেট নাই। পরের বলটা আকবর কোন রকম মনে করেন যে কেঁপে গেল, কেঁপে গিয়ে বল পায়ের পাশ দিয়ে গেল, ব্যাটে লাগলো না, প্যাডে লাগলো না, হোয়াইট বল, একটা বাংলাদেশ ম্যাচ জিতলো। এমন ইভেন্টফুল ম্যাচ অ্যাকচুয়ালি খুব কমই দেখা যায়, বাট এই ম্যাচের 3টা জায়গা যদি আমি বলি, ফার্স্ট হচ্ছে রিপন মন্ডলের বোলিং, দুর্দান্ত বল করেছেন। এই যে 19তম ওভারে 5টা ইয়র্কার দেওয়া এবং সুপার ওভারের ফার্স্ট বলে উইকেট তোলা, 0 রানে মানে 2 উইকেট তুলে নেওয়া, এটার সাথে আসলে কোনো কিছু তুলনাই চলে না। নাম্বার 2, বাংলাদেশের ফিল্ডিং, গ্রাউন্ড ফিল্ডিং, ক্যাচিং সবকিছু মিলে খুব বাজে হয়েছে, খুব বাজে। এবং এই ধরনের ফিল্ডিং, এই ধরনের ক্যাচ মিস করে আপনি ম্যাচ জিতবেন, এই সম্ভাবনা থাকে সর্বোচ্চ 20 থেকে 25%, 70 থেকে 80% সম্ভাবনা এরকম বাজে ফিল্ডিং, বাজে ক্যাচ মিসের পর আপনি ম্যাচ হারবেন। বাংলাদেশ লাকিলি ম্যাচটা জিতে গেছে, আমি আবারও বলছি, বাংলাদেশ লাকিলি ম্যাচটা জিতে গেছে। এত বাজে ফিল্ডিং করে, এত ক্যাচ মিস করে ম্যাচ জেতা যায় না, বাট লাক বাংলাদেশের সঙ্গে ছিল। থার্ড, এই যে মিডল ওভার বা মিডল ফেসের খেলা নিয়ন্ত্রণ করার জন্য একটা সেমিফাইনাল ম্যাচে এসে আপনার রেগুলার ব্যাটসম্যানদের আপনি 7-8 নম্বরে পাঠানোর যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন, সেমিফাইনালের মতো এসেছে এই ধরনের জিনিস চিন্তা করা। আমার মনে হয় থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, ড্রেসিং রুমে যারা আছেন, ক্যাপ্টেন কোচেস যারা আছেন, তারা বোধহয় আরেকবার ভাবতে পারেন, কেননা ম্যাচ আপনি জিতে গেছেন, জিতলে সব মানে দোষ মাফ হয়ে যায়, কিন্তু আমার কাছে সেটা হয় না। আমি আবারও বলবো, এই যে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এসে আপনি ব্যাটিং অর্ডারটা ওলটপালট করে দিলেন। শেষ ওভারে মেহরাব অহিন যে 18 বলে না 17 বলে 48 করছে, তার ওই ইনিংস না হইলে, লাস্ট 2 ওভারে 50 রান না হইলে বাংলাদেশ 160 করতো, বাংলাদেশ লিটারালি 160 করতো, যেটা আকবর আলী ম্যাচের সময় টস করার সময় বলছিলেন 160-70 টার্গেট। এটা ভালো চিন্তা ছিল না। লাকিলি লাস্ট 2 ওভারে 50 করে মেহরাব অহিন, আবারও বলছি 18 বলে 40 করে বাংলাদেশকে বাঁচাই দিছে। শেষ 2 ওভারে 50 তুলে বাংলাদেশ 194 পর্যন্ত যেতে পারছে। কিন্তু ইন জেনারেল কেসে এটা একটা স্পেশাল কেস, ইন জেনারেল কেসে এটা হবে না, কেননা বাংলাদেশ যে ব্যাটিং অর্ডার সাজিয়েছে আমার বিবেচনায় এটা সঠিক ব্যাটিং অর্ডার সাজানো হয়নি। দেন লাস্টলি ফাইনালে যখন গেছেন ভাই, চ্যাম্পিয়ন হতে হবে, চ্যাম্পিয়ন হয়ে একটা ট্রফি নিয়ে ঘরে ফেরেন। আকবর আলী, আপনি আমাদের অনূর্ধ্ব-19 ট্রফি এনে দিয়েছিলেন, রাইজিং স্টারস এশিয়া কাপ ট্রফিটাও আশা করি আপনার হাত ধরেই 2 দিন পর 3 দিন পর বাংলাদেশ আসবে। কংগ্রেচুলেশনস বাংলাদেশ এ টিম।